বাণীর হারিয়ে যাওয়া লকেটটাই তানিয়াকে ভালোবেসে পরিয়ে দিল অনিরুদ্ধ। খুশি হয়ে গেল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধর বন্ধুরা হসপিটালে আসে। তারপর অনিরুদ্ধকে বলে, অনিরুদ্ধ, এখানে 7 লাখ টাকা আছে, এটাই আমরা জোগাড় করতে পেরেছি। তুই এটা রাখ, পরে আমরা দেখছি আরো জোগাড় করতে পারি কিনা। তখন অনিরুদ্ধ বলে, তোদের এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। সত্যি, তোরা আজকে আমার জন্য অনেক কিছু করলি। তখনই অনিরুদ্ধের বান্ধবী বলে, কি যে বলিস না, তুই আমাদের অনেক হেল্প করেছিস, আর তোর জন্য এতটুকু করব না? আর তুই কি আমার একা বন্ধু নাকি? তা নিয়েও তো আমাদের বন্ধু, তাই বন্ধুর জন্য তো এতটুকু করবই। তখন অনিরুদ্ধ বলে, এই ঋণ আমি সারা জীবন মনে রাখবো, আর আমি কিন্তু এই টাকাটা শোধ করে দেবো, তোরা চিন্তা করিস না। তখন ওর বন্ধু বলে, তুই একদম ভাববি না, আমরা আরো যা পারছি তোদের জন্য ব্যবস্থা করছি। দিবি পরে না দিবি সেটা না হয় পরেই দেখা যাবে। তখনই তখনই তানিয়া বান্ধবী বলে, তুই না একদম টেনশন করবি না, আমরা যাই এখন। এই বলে ওরা চলে গেলে তখনই মৌলি সেখানে আসে। তখন বিদ্যুতের মা বলে, এই মেয়েটা এখানে কি করছে? ও কেন এখানে এসেছে? তখন মৌলিকে দেখে প্রচন্ড ভাবে রেগে যায় সবাই। তখন সাথী বলে, মৌলি, তুমি এখানে কেন এসেছো? তখন মৌলি বলে, দেখো, আমি আমি তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তখন অনিরুদ্ধ বলে, তোমার এখানে কি দরকার মৌলি? তোমার তো এখানে কোনো দরকার দেখছি না, আবার কেন এখানে এসেছো? তখন মৌলি বলে, দেখো অনিরুদ্ধ, তানিয়া তো একটা বাচ্চা মেয়ে, তাই আমি ভাবলাম যে রাগ পুষে রেখে কি হবে। একটা বাচ্চা মেয়ে যদি আমার জন্য জীবন বাঁচে, সেটা তো আমার জন্যই ভালো। আর তাছাড়া ওর উপর রাগ করে বা কি করব। তখন এই কথা বলেই মৌলি অনুরোধের দিকে তাকায় আর বলে, আজকে আমি বাণীর সঙ্গে কথা বলতে এসেছি, বাণীর সঙ্গে আমার দরকারটা আছে। তখন বাণী অবাক হয়ে যায় আর বলে, আমার সঙ্গে? আমার সঙ্গে আপনার কি কথা আছে মৌলি দিদি? তখন মৌলি বলে, আছে। তখন মৌলি সেই স্ট্যাম্প পেপারটা দেখায় আর বলে, এই যে, এটা হলো একটা স্ট্যাম্প পেপার, এখানে সবকিছু লেখা আছে, এটাতে তুমি সই করে দেবে, তুমি অনিরুদ্ধকে আমার হাতে তুলে দেবে, তার বিনিময়ে তুমি যত টাকা চাও তুমি তত টাকাই পাবে। তখন এই কথা শুনে বাণী চমকে যায়। তারপরে মৌলি বলে, হ্যাঁ, তোমার জীবন হলো তোমার মেয়ে, আর আমার আমার হলো অনিরুদ্ধ, তাই আমি অনিরুদ্ধকে চাই, তুমি তোমার মেয়েকে বাঁচিয়ে নাও। তখন সবাই চমকে যায় আর হা করে তাকিয়ে থাকে। তখন মৌলির কথা শুনে প্রচন্ড ভাবে রেগে যায় বিদ্যুতের মার বলে, এই মেয়েটা কি বলছে, এগুলো কি বলছে? তখন সাথী বলে, আচ্ছা মৌলি, তুমি এখানে কেন এসেছো? এসব কি এসব কি ফাজলামো করা হচ্ছে বলো তো? হ্যাঁ, কি মজা করতে এসেছো এখানে? তোমার কোনো হেল্প আমাদের লাগবে না। তখন মৌলি বলে, দেখো আন্টি, আমি তো শুধু তোমাদের হেল্প করতে চাই। তখন অনিরুদ্ধ বলে, শোনো, তোমার হেল্প আমাদের লাগবে না, চলে যাও এখান থেকে। তখন মৌলি বলে, আমি তো বাণীর সঙ্গে কথা বলতে এসেছি, আর বাণী ওর মেয়ের জীবন বাঁচাবে কি বাঁচাবে না সেটা তো বাণী ঠিক করবে, তাই না? বাণী যদি বুদ্ধিমতী হয়, তাহলে ও নিশ্চয়ই আমার সঙ্গে এই ডিলটা করবে। তুমি আমাকে অনিরুদ্ধকে আমার হাতে তুলে দাও, আর আর তোমার মেয়েকে তুমি বাঁচিয়ে নাও। এই বলেই মৌলি হাতটা বাড়িয়ে দেয়। তখন বাণী বাণী মৌলির দিকে তাকায় আর বলে, দেখি, কাগজটা আমার হাতে দিন। তখন এই বলেই বাণীও হাতটা বাড়িয়ে দেয় মৌলির দিকে। ওইদিকে সাথী সহ সবাই বাণীকে ভুল ভাবে, মনে করে যে বাণী নিশ্চয়ই মনে হয় সইটা করে দেবে। তখন অনিরুদ্ধ মনে করে যে বাণী ওর ওপর রেগে আছে, তাহলে কি সইটা করে দেবে? তখনই বাণী মৌলির হাত থেকে কাগজটা নিয়ে নেয়। তখন অনিরুদ্ধ ভয় পেয়ে যায় আর বলে, বাণী, এরকম একটা কাজ করো না। তখন বিদ্যুতের মা বলে, বাণী, আমরা কথা বলে মিট করে নেবো না, তুই কেন এরকম করছিস? তখন বাণী মৌলিকে বলে, এক গ্লাস জল আনবেন মৌলি দিদি? তখন মৌলি বলে, হ্যাঁ অবশ্যই। তারপরেই বাণী কাগজটা খুলে দেখতে থাকে। ওইদিকে মৌলি জল নিয়ে আসে। তখন অনিরুদ্ধ বলে, বাণী, রাগের মাথায় ভুল করো না, আমরা না হয় কথা বলে সবটা মিটমাট করে দেব। তখনই তখনই বাণী বলে, দাঁড়ান মিস্টার চ্যাটার্জি, আমাকে আগে এই কাজটা সেরে নিতে দিন। তখন এই বলে বাণী সে কাগজটা হাতে নিয়ে নেয়। তারপরে কাগজটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে মৌলির সামনে। তখন তো মৌলি প্রচন্ড ভাবে রেগে যায়। ওইদিকে বিদ্যুতের মা, সাথী সহ সবাই ভীষণ খুশি হয়ে যায়। তখন বাণী কাগজটাকে ছিঁড়ে তারপরে সে জলের গ্লাসটার মধ্যে ডুবিয়ে দেয়। তারপরে নিজের হাতে নিয়ে জলের গ্লাসটা ভালো করে ঢোলাতে থাকে আর বলে, নিন, এবার নিন, এটা হলো নতুন একটা শরবত বানালাম আপনার জন্য, এটা আপনি খেয়ে নেবেন, দেখবেন তো কেমন লাগছে। তখন তো মৌলি প্রচন্ড রেগে যায়, বলে, কি করলে এটা তুমি, কি করলে? এই বলেই বাণীর হাত থেকে ছুঁড়ে গ্লাসটাকে ফেলে দেয়। তখন বাণী বলে, পছন্দ হলো না, না পছন্দ হলো না? তখন মৌলি বলে, বাণী, তুমি কিন্তু একদম ঠিক কাজ করলে না। তখন বাণী বলে, আপনি আমাকে কি যেন বলেন, অশিক্ষিত, গাইয়া, তাই না? তাহলে আপনি তো শহরের শিক্ষিত, শিক্ষিত, পড়াশুনো জানা, তাহলে আপনার মাথায় এতটুকু ঢুকলো না যে আমি কি আপনার আপনার কথা শুনবো নাকি? শুনুন,
আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যাই হোক না কেন, আমি কোনোদিনও আপনার কথা শুনবো না। আর আপনাকে বলেছি না যে আমার কাছে সিঁদুর বিক্রি নেই? যান, প্লিজ আপনি এখান থেকে চলে যান। তখন মৌলি এই কথা শুনে চমকে যায় আর বলে, শোনো বানি, বড্ড ভুল করলে। এই জন্য তোমাকে পস্তাতে হবে। দেখো, তোমাকে পস্তাতেই হবে। তোমাকে আমি কিচ্ছুতেই শান্তি দেব না। দেব না শান্তি। তখন বানি বলে, চলে যান এখান থেকে। চলে যান। তখন সাথী বলে, শোনো মৌলি, তোমার কোনো হেল্প আমাদের লাগবে না, তুমি যাও এখান থেকে। তারপরে মৌলি সেখান থেকে চলে যায়। ওইদিকে ওইদিকে অনিরুদ্ধ খুশি হয়ে যায়। তখন বিদ্যুতের মা বলে, দিদি, আমরা চলুন, ওখানে একটা মন্দির আছে, আমরা বরং সেখানে গিয়ে আমরা প্রার্থনা করি। তখন সাথী বলে, হ্যাঁ চলুন বিয়ান। তারপরেই সাথী আর বিদ্যুতের মা সেখান থেকে চলে যায়। আর ওইদিকে অনিরুদ্ধ অনিরুদ্ধ তখন বানের কাছে যায়, গিয়ে বলে, বানি, থ্যাংক ইউ, তুমি আজকে বাঁচিয়েছো। আমি তো ভেবেছিলাম রেগে হয়তোবা তুমি কাগজটা সই করে দেবে। তখন বানি বলে, দেখুন মিস্টার চ্যাটার্জি, আপনি আমার সঙ্গে যা করেছেন, আমি এখনো রেগে আছি। আমার উপর আমি আপনার উপর অনেক রেগে আছি। কিন্তু তার জন্যই কি আমি মৌলি দিদির ওরকম একটা কাগজে সই করে দেবো? আপনি ভাবলেন কি করে? আমার স্বামীকে আমি কোনোদিনও কারো কাছে ছোট হতে দেব না। আমার স্বামীর সম্মান আমার কাছে সব থেকে আগে। তখন তো এই কথা শুনে অনিরুদ্ধ ভীষণ খুশি হয়ে যায়। তখনই নার্স আসে আর এসেই বলে, মিস্টার চ্যাটার্জি, আপনারা চলুন, এখনই চলুন। কিছুতেই তানিয়াকে সামলানো যাচ্ছে না। তখন সবাই মিলে আসে। ওইদিকে তানিয়া কান্নাকাটি করছে, কিছু দিয়ে খেলা করছে না। তখনই বানি এসে জড়িয়ে ধরে আর বলে, মাম্মাম কি হয়েছে? তখন তানিয়া বলে, মা, আমাকে বাড়ি নিয়ে চলো না, আমি এখানে থাকবো না। আমি তো এখন ভালো হয়ে গেছি, আমার এমন কি অসুখ হয়েছে বলো তো যে আমি এখানে থাকতে হবে? আমার না এখানে থাকতে একটু ভালো লাগছে না। তখন অনিরুদ্ধ বলে, প্রিন্সেস, তোমাকে আমরা বাড়ি নিয়ে যাবো তো, তুমি এরকম করো না। তখন অনিরুদ্ধ কাঁদতে থাকে। তারপরেই তানিয়া কাঁদতে থাকে আর বলে, কেন বাবা, আমার এমন কি অসুখ হয়েছে যে আমি এখানে থাকবো? তখন বানি বলে, দেখো মা, তুমি আর কদিন থাকলেই না একদম সুস্থ হয়ে যাবে। তখন আর তোমাকে বারবার করে হসপিটালে আসতে হবে না। সেই জন্যই তো আমরা এখানে সবাই আছি। দেখো, আমি, তোমার বাবা, তোমার দিদুন, তোমার ঠাম্মি, সবাই আছি। তাহলে তুমি কেন এরকম চিন্তা করছো বলো তো? তখন আর্য আসার বলে, আমিও তো আছি। তারপরে অনিরুদ্ধ চোখ বেয়ে জল পড়তে থাকে আর বলে, প্রিন্সেস, তোমার জন্য না একটা গিফট আছে, জানো তো? তুমি চোখ বন্ধ করো। তখন তানিয়া বলে, গিফট? তখনই অনিরুদ্ধ সেই চেন সহ লকেটটা বের করে আর বলে, এই লকেটের মালিক একদিন আমার জীবন বাঁচিয়েছিল। এখন থেকে এই লকেটটা তোর। এই লকেট তোকে রক্ষা করবে। এই বলেই তানিয়াকে সেই লকেটটা পরিয়ে দেয় অনিরুদ্ধ। যা দেখে বানি ভীষণ খুশি হয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে প্রথমে। তখন তখন দেখা যাবে তানিয়া বলে, এটা তো সেই লকেটটা, তাই না? খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তখন বানিও খুব খুশি হয়ে যায়। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, এখন থেকে এটা তোমার। তখন বানি মনে মনে বলে, মিস্টার চ্যাটার্জি, আপনাকে আমি ভেবেছিলাম সবটা বলে দেব, কিন্তু আমি আর বলবো না। আপনি আমার সঙ্গে যেটা করেছেন তাতে বোঝা গেল আপনার আর আমার মধ্যে এখনো এখনো অনেকটা আড়াল রয়েছে। তাই যে এটার যে উত্তরাধিকারী, তার গলায় এই চেনটা গেছে। আমি এতেই অনেক খুশি। তখন অনিরুদ্ধ মনে মনে বলে, বানি, শুধু শুধু তুমি আমার উপর রেগে আছো। তুমি আমার উপর আমাকে ভুল বুঝলে। আমি তো তোমাকে আর প্রিন্সেসকে ভালো রাখতে চাই। ওইদিকে দেখা যাবে ডক্টর অনিরুদ্ধদের বলে, 48 ঘন্টার মধ্যে কিন্তু অপারেশন করতে হবে, না হলে কিন্তু আর সময় নেই। তখন অনিরুদ্ধ বসে পড়ে। আর ওইদিকে বানি বলে, 48 ঘন্টা? এর মধ্যে এতগুলো টাকা আমরা কোথায় পাবো? কোথা থেকে জোগাড় করবো এতগুলো টাকা? ঠিক তখনই অফিসের দুজন স্টাফ সেখানে আসে। তখন এসেই বলে, মিস্টার চ্যাটার্জি। তখন অনিরুদ্ধ বলে, মিস্টার দত্ত আপনারা এখানে? তখন মিস্টার দত্ত বলে, হ্যাঁ, আসলে আপনি অফিসে থাকাকালীন আমাদের অনেক হেল্প করেছেন। তাই আপনার মেয়ের জন্য এতটুকু এতটুকু আমাদের পক্ষ থেকে আপনি না করবেন না, না করবেন না প্লিজ। আমরা আপনার এই বিপদে এতটুকু দিয়ে পাশে থাকতে চাই। তখন অনিরুদ্ধ খুশি হয়ে যায় আর বলে, আপনারা যেখানে এসেছেন তার জন্য আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ওইদিকে ওইদিকে বান্টি বান্টি সবটা দেখতে থাকে লুকিয়ে লুকিয়ে আর মনে মনে বলে, এই জন্যই তো মৌলি দিদি আমাকে এখানে থাকতে বলেছিল। যাই গিয়ে খবরটা বলি। তারপরে অনিরুদ্ধ ক্যাশ কাউন্টারে টাকা জমা দেয়। তখন ক্যাশ কাউন্টারে সে মহিলা বলে, দেখুন, আপনাদের টোটাল 10 লক্ষ টাকা হয়েছে, আরো 40 লক্ষ টাকা ডিউ আছে। ডিউ থাকলে অপারেশন করা যাবে না। ওইদিকে অন্তরা অন্তরা বাণীকে বলে যে ওর মায়ের কাছে টাকা চাইতে যাবে। তখন বাণী বলে, না, তুমি কারো কাছে টাকা চাইবে না অন্তরা। তখন অন্তরা বলে, দেখো, আমি তো আমার মায়ের কাছেই চাইবো। তখন বাণী বলে, না, তোমাকে আমি বারণ করলাম তো অন্তরা, কোনো দরকার নেই, কারো কাছে তোমাকে টাকা চাইতে হবে না, কিছু একটা ব্যবস্থা তো হয়ে যাবে। তখনই অন্তরা মনে মনে বলে, না বৌদি, তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তো এই জন্য ব্যবস্থা করবই, মায়ের কাছে যাবই। তখনই অন্তরা ওর মাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওর মা কিছুতেই বোঝে না আর বলে, না, তোর বাবাকে না বলে আমি কিছুতেই টাকা দিতে পারবো না।
তখন অন্তরা বলে, কেন মা? আমি তো তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি। আর এই বাণীর জন্য আমার জীবন বেঁচেছিল। আর তুমি তার মেয়েকে বাঁচাবে না মা? আজকে যদি তোমার মেয়ে এরকম বিনা চিকিৎসায় মারা যেত, তুমি সহ্য করতে পারতে? বলো না। আজকে তুমি তুমিও হেল্প করলে না মা? আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি। তখন তখন অন্তরার মা বলে, যাই বলিস না কেন, আমি পারবো না। তখন অন্তরা বলে, বাবা যে আমাদের সঙ্গে তোমার সঙ্গে থাকছে, তাও কিন্তু এই বাণীর জন্য। এই বলে সেখান থেকে চলে যায়। ওইদিকে ঈশানী নিজের শেয়ার বিক্রি করতে বলে। তখনই পিনাকি বলে, আচ্ছা, তুমি তোমার শেয়ারটা বিক্রি করতে বললে? বাবা জানতে পারলে কি হবে তুমি বুঝতে পারছো? তখন ঈশানী বলে, বাবা জানতে পারলে কি হবে? রেগে যাবে। তাতে আমার কি? আমার শেয়ার আমি বিক্রি করব। আমি ওদের পাশে দাঁড়াবো না? তখন পিনাকি বলে, তোমার কি মনে হয় আমি তোমার পাশে নেই? তখনই অফিসের স্টাফ আসে আর বলে, ম্যাডাম, আপনার শেয়ারটা এখন বিক্রি করা যাবে না। কারণ অফিসে এখন লিকুইড ক্যাশ নেই। তাই আপনার শেয়ারটা বিক্রি করা যাবে না। তখন ঈশানী মনে মনে ভাবে, এই সবকিছু মৌলির কাজ নিশ্চয়ই। মৌলি নিশ্চয়ই সবকিছু বন্ধ করে দিয়েছে। আমি বুঝতে পেরেছি। তখনই লোকটাকে বলে, ঠিক আছে, তুমি যাও। তারপরে দেখা যাবে দাদু আসে আর বলে, কি ব্যাপার বৌমা? শেয়ারটা বিক্রি করতে চেয়েছিলে, তাই তো? অফিসের সব খবরই না আমার কাছে আসে। তুমি আমাকে লুকিয়ে কোনো কিছু করতে পারবে না। তখন ঈশানী বলে, এই তো জানলেন, জেনেই বা কি হবে বাবা? আপনি তো জানতেই পারলেন যে এখন আমি শেয়ারটা বিক্রি করতে পারবো না। তাহলে তাহলে এখন আর কি হবে? তখনই দাদু বলে, দেখো বৌমা, আমি এটা করতে দেবো না। তখন ঈশানী বলে, যদি আপনার জন্য বাচ্চাটা মারা যায় না, তাহলে আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন তো? ওইদিকে বাণী কাকার কাছে যায়। তখন কাকা বলে, দেখ বাণী, তোকে একটা দরকারি আমি ডেকেছি। তখনই আরেকজন কাস্টমার আসে। তখন তাকে দেখে কাকা বলে, ইনি না আমার অনেক পুরাতন কাস্টমার বাণী, তাই ওনার জন্যই তোকে আমি ডেকেছি। তখনই সেই লোকটা বলে, আসলে মা, তোমাকে আজকে আমার হেল্প করতেই হবে। আমার আমার মেয়ের আজকে অ্যানিভার্সারি, আর সেখানে ১৫০ জনের রান্না করতে হবে। তাই যে রাঁধুনিকে আমি রান্নার কাজ দিয়েছিলাম, সে রাঁধুনি না হঠাৎ করে আমাকে জানিয়ে দিয়েছে সে কাজটা করতে পারবে না। তাই তোমার তোমার ওর কাছে অনেক প্রশংসা শুনেছি। তাই তোমাকে আমার জন্য এই কাজটা করে দিতেই হবে মা। তুমি কিন্তু আমাকে না করো না। তুমি যত টাকা চাইবে আমি দেব। তখন বাণী খুশি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।